সকালবেলা কোনো রকমের চা বিস্কুট খেয়ে একটু তাড়াহুড়োর মধ্যেই আমাদের আজ বেরিয়ে পড়তে হয়েছিল, তাই মাঝপথে ভিডিও রেকর্ড করতে হলো। নমস্কার বন্ধুরা, আমি সৌম্যব্রত, আর আমার চ্যানেল এসবিদেশ ব্লগসে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের গোয়া ভ্রমণের চতুর্থ দিনের গল্প। ঠিক যে সমস্যাটা আমরা মুম্বাইতে ফেস করেছি সেই সমস্যাটা আমরা এখানেও ফেস করেছি। এখানের লোকেরা চা খুব কম খায়, তো আমরা অনেক খুঁজে এই একটা জায়গা দেখতে পেয়েছি যেটার नाम হচ্ছে चाय नमस्ते। मेरा नाम यूसुफ है। अच्छा। और वैसे मतलब मेरा भाई भी यूट्यूब पे ब्लॉगिंग करता है, मेरा भी चैनल है। अच्छा। YS ब्लॉग नाम का। अच्छा अच्छा। तो मैं और मेरा भाई दोनों लोग उसमें करते हैं, मतलब डेली तो नहीं हो पाता, कभी कभी मतलब ऐसे कभी आप लोग जैसे यहाँ का फिशिंग कल्चर को एक्सप्लोर करते हैं। अच्छा। फिशिंग को जाते हैं या फिर कहीं घूमने गए। উনি এইমাত্র আমার থেকে জিজ্ঞেস করছিলেন যে আমি কি ক্যামেরায় কোন রকম অ্যাকশন ক্যামেরায় শ্যুট করি, তার কীরকম কোয়ালিটি আসছে না আসছে সেগুলো আমি ওনাকে দেখালাম। ওনাকে এই হেল্পটা করাতে উনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার থেকে ফোনটা চাইলেন, এবং ওনারা এখানে একটা খুব ভালো কাজ করেন। ওনারা এখানকার যত লোকাল মাছ আছে বা যেগুলো আছে, আচ্ছা ঠিক আছে, সাবস্ক্রাইব করে লেতে ये वाला है ना? हाँ ये वाला। আচ্ছা চলো চলো। তো আমি ওনাদের চ্যানেল সাবস্ক্রাইব করলাম, কারণ ওনারা এখানকার লোকাল মাছ বা এইগুলোর ব্যাপারে, এইগুলো রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন রিলেটেড ব্লগস ওনারা দিতে থাকেন। তো আমি ওনাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করলাম। ওনার চ্যানেল হচ্ছে YS ব্লগস। यूसुफ भाई बहुत अच्छा लगा आपसे मिलके। আর আমাদের এখানে চা পর্যন্ত চলে এসছে, আমাদের গরম গরম চায়। এইবার এই চাটা আমাদের খুব দরকার ছিল। এই চাটাকে এবার আমাদেরকে বেরোতে হবে। আদা দেওয়া চা, আদরক চায়, এখানে 40 টাকা দাম। এইরকম বড় কাপে 120 ml এর কাপে আপনাকে দেওয়া হবে, এবং আমি বলবো এই চাটা ট্রাই করুন, মাস্ট ট্রাই, অসাধারণ লাগবে। मेरा नाम है सौम्यब्रत दे, सौम्य कह सकते हो आप। चलो, बहुत खुशी हुई आपसे मिलके। ठीक है, बाय। চলো। অসাধারণ লাগলো ওনার সাথে কথা বলে, এবং ভীষণ ভালো ব্যবহার, ভীষণ ভালো মানুষ। আমরা এখন চলেছি নর্থ গোয়ার উদ্দেশ্যে অটল সেতু ধরে। স্কুটিতে ছিলাম বলে আমরা অটল সেতুর ওপর দিয়ে যেতে পারিনি, কারণ 2 হুইলার্স আর নট অ্যালাউড। 2019 সালে বানানো এই কেবল ব্রিজটা মান্ডবি নদীর ওপর পঞ্জিম আর নর্থ গোয়াকে কানেক্ট করেছে। কিরকম অদ্ভুত ওয়েদার দেখুন আপনারা, এখানকার রোদ্দুরের সঙ্গে বৃষ্টি হচ্ছে। কথা ও গল্প করতে করতে কখন যে আমি আর রাতুলদা নর্থ গোয়াতে এসে পড়লাম বুঝতেই পারলাম। ঘড়িতে তখন 1টা বাজে যখন আমরা ক্যান্ডোলিমে এসে পৌঁছলাম। আমরা এখন ক্যান্ডোলিমে চলে এসেছি। এখানে আমরা যে জায়গাটায় রয়েছি আশেপাশে প্রচুর ক্যাফে। এই জায়গাটায় লাইন দিয়ে রাস্তা ধরে সব কটা ক্যাফে, প্রচুর ক্যাফে এবং প্রচুর হোটেলস রয়েছে। সমস্ত এই বিচওয়ারের কেনার দোকান, আর প্রচুর ট্যাটু পার্লার রয়েছে, ওয়াইন শপ এবং ট্যাটু পার্লারে ভর্তি এই জায়গাটা, আর ক্যাফে। নানান রকম জিনিস পাওয়া যায়। হ্যাঁ, কেউ যদি নাও নিয়ে আসে এখান থেকে কিনে নিতে পারে, দামও খুবই সস্তা। হ্যাঁ, এখন যে জায়গাটায় আমরা এসেছি এই জায়গাটার নাম আগুয়াড়া। এখানে একটা ফোর্ট রয়েছে, আমরা এখন সেই ফোর্টটা দেখতে চলেছি। আচ্ছা, এসে গেছি আমরা আগুয়াড়া ফোর্টে। আমরা এইখানে পার্কিং টিকিট নিলাম এখান থেকে 50 টাকা স্কুটি। তো আমরা এখন যাচ্ছি আগুয়াড়া ফোর্টের দিকে। আগুয়াড়া ফোর্ট জায়গাটা নাকি এখানে খুব সুন্দর এবং একটা ফেমাস স্পট। আর উল্টো দিকে পাশেই একটা নাকি লাইট হাউস রয়েছে। ওই যে রাতুলদার পাশে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই চলে এসেছি, এবার আমরা যাবো আগুয়াড়া ফোর্টে।
এই পাশ দিয়ে হচ্ছে আগোড়া ফোর্টের রাস্তা। আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার, এখনও সেই রোদ্দুর উঠছে আর বৃষ্টি পড়ছে, এবং ব্যাপারটা হচ্ছে এইখানে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা আমার মোবাইলে করা, তার কারণ এখান থেকে নাকি কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি জিজ্ঞেস করলাম যে মোবাইলেও তো ক্যামেরা রয়েছে, তো সেটা এখন বললো সেটা অ্যালাউড, বাট অন্য কোনো ক্যামেরা অ্যালাউ নয়। এই হচ্ছে ফোর্ট, আর লাইট হাউসটা সম্ভবত ওই পাশেই রয়েছে, দেখা যাক। এইখানে আগোড়া ফোর্ট নিয়ে কিছু লেখা রয়েছে, কিছু ডিটেলস, কিছু ডেসক্রিপশনস এখানে রয়েছে। ষোলোশো 12 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা নির্মিত এই দুর্গটি বর্তমানে গোয়ার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। একেবারে আরব সাগরের তীরে নির্মিত এই দুর্গটি ব্যবহৃত হতো শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। আমরা এই জায়গাটা দিয়ে যাচ্ছি, গিয়ে ওপরে যেতে হবে। ওপাশটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই দুর্গটির নাম আগুয়াডা এসছে পর্তুগিজ শব্দ থেকে, যার অর্থ হলো জলাধার। বলা হয় দুর্গটির ভেতর একটা বিশাল জলাধার ছিল, যাতে প্রায় 2,30,000 গ্যালন জল সংরক্ষণ করে রাখা হতো। আমি জানি না এই ওয়াচ টাওয়ারটায় ওঠা যায় কিনা, তবে মেরামতির কাজ চলার জন্য এই ওয়াচ টাওয়ারটা নাকি বন্ধ রয়েছে। আগে কবে এই ওয়াচ টাওয়ারে লোকে উঠতো আমি তাও জানি না, কিন্তু একবার এই ওয়াচ টাওয়ার থেকে এই পুরো জায়গাটা দেখার ভীষণ ইচ্ছে ছিল। সমুদ্রের ধারে নির্মিত এই দুর্গটি থেকে এইরকম অপরূপ শোভা দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়ল যে বেলা বয়ে যাচ্ছে, অর্থাৎ এবার ফেরার পালা। হ্যাঁ, যেটা বুঝলাম লাইট হাউস কিন্তু এইটাই লাইট হাউসটা। ফোর্টের বাইরে আমরা এখন রয়েছি এবং আমি এখন চলেছি লাইট হাউসের উদ্দেশ্যে। লাইট হাউসটা ওই পাশে রয়েছে, এটা নতুন লাইট হাউস। ফোর্টের মধ্যে আমাকে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ করেনি, তো চিন্তা করবেন না, আপনারা SB দেশ ব্লগস দেখছেন, তো সুতরাং আপনারা এতক্ষণে হয়তো বাকি ভিডিওগুলো দেখে ফেলেইছেন, কারণ সেগুলো আমি আমার মোবাইল ক্যামেরায় যতটা সম্ভব ভালোভাবে দেখানো যায় কম সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি সেটা দেখাবার। তো এরপরে আমরা চলেছি এই পাশে একটা লাইট হাউস আছে বাইরের দিকে নতুন করা, ওই লাইট হাউসটা, ওইটার উপরে আমরা যাচ্ছি। খাওয়া দাওয়া বলতে এখানে আমরা এসে পাওভাজি খেয়েছি, চা খেয়েছি। গেট দিয়ে ঢুকেই এই নিরিবিলি বাগানটা দিয়ে এগোলেই রয়েছে এই লাইট হাউসে ঢোকার রাস্তা। প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। সত্যি বলতে গেলে লাইট হাউসের উচ্চতা দেখে প্রথমে একটু ভয়ই লাগছিল, কিন্তু তারপর ভাবলাম এসে যখন পড়েছি তো এই লাইট হাউসে উঠেই দেখা যাক। এইখান থেকে হচ্ছে সিঁড়ি, আমরা উঠছি লাইট হাউসের উদ্দেশ্যে। এই উপরে আমাদেরকে উঠতে হবে, এই উপরে। এই দিক খোলা, এই দিক খোলা, আর এইদিকে আরো উপরে ওঠার রাস্তা আছে। চলো দেখা যাক। চড়াই এই জায়গাটা, এই হচ্ছে চড়াই। চড়াই উঠলাম, উঠে সার্থক, এই কষ্ট সার্থক।
যেভাবে গোয়া এভাবে ঘুরলাম প্রথমবার এসে, রাতুলদা না থাকলে বোধ হয় এমনটা সম্ভব। সত্যিই রাতুলদাকে ভীষণভাবে থ্যাঙ্কস আমাকে এতটা রাস্তা ঘুরিয়ে দেখানোর জন্য। ওই যে দূরে ওই তেরছা মতন সমুদ্র তটটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওটাই আমাদের পরবর্তী গন্তব্য। এইখানে এতটা জলটা একটু ঘোলাটে, তারপরে এখান থেকে জায়গাটা কিন্তু একদম সবুজ, আর তারপরে নীল, তারপরে মেঘ কুয়াশা এইসব থাকার কারণে ওই পাশে জাহাজ কেউ কেউ করে, কিন্তু এগুলো কিন্তু কাক ডাকছে না, এখানে ময়ূর ডাকছে। এবং এখানে কিন্তু ময়ূর ডাকাটা খুব নর্মাল, মানে ময়ূর এখানে নাকি ন্যাচারাল হ্যাবিটেটেই পাওয়া যায়। এখান থেকে বাঁদিকে আগুয়াডা ফোর্টেরও একটা চমৎকার ভিউ পাওয়া যায়, এই দেখুন। এবার আমাদের ফেরার পালা, কারণ তা না হলে পরবর্তী ডেস্টিনেশনগুলোতে সময় পৌঁছতে পারবো না। আমরা এখন বাইরে যাচ্ছি রাতুল্লার সঙ্গে মিট করতে। আমরা বেরিয়ে পড়েছি এই জায়গাটা থেকে, এখন আমাদের সোজা গেস্ট হাউসে চেক ইন। আচ্ছা, এটা একটা বিচ রিসর্ট। এই রিসর্টের এখানে আমরা এই পাশের এই ফ্ল্যাটটাতে আমরা রয়েছি, ঠিক আছে। ঘরটা তো মানে অসাধারণ, দারুণ, মানে ব্যবস্থা খুবই ভালো, ভীষণ ভালো ব্যবস্থা। আমরা এখন হাঁটন করতে খাবার খেতে যাচ্ছি, কারণ আমরা অনেকক্ষণ ধরে প্রায় না খেয়ে রয়েছি। নামমাত্র নামকে বাস্তে একটা ব্রেকফাস্ট করেছি, তাও ওটা ব্রেকফাস্ট বলে না। ওই বড়াপাও, চা আর বড়াপাওটা খুব একটা ভালো ছিল না, তো ওই খেয়ে আমরা, মানে রাতুলদা ওয়েট করছিল, আমি পুরো জায়গাগুলো ঘুরে দেখেছিলাম। এখন দেখা যাক আমরা আশেপাশে কি খাওয়া দাওয়া পাই না পাই, সেই জন্য আমরা এখন বেরিয়েছি। আমরা এখন এসেছি ক্যারাভেলা ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। এখানে পুরোপুরি ইংলিশ প্ল্যাটার পাওয়া যায়, তো আমরা আজকে এখানে ইংলিশ প্ল্যাটার ট্রাই করব। বাইরে মেনু চার্ট দেখেই ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা অল ডে ক্যারাভেলা ইংলিশ ব্রেকফাস্টটা অর্ডার করব, যা মাথা পিছু আমাদের পড়েছিল 600 টাকা করে। ইংলিশ ব্রেকফাস্ট অর্ডার করেছি আমরা, একদম অল ডে ব্রেকফাস্ট। রাতুলদার আমি বসে রয়েছি, আপাতত জুসটা দিয়ে গেছে, বাকিটা এখনো বাকি রয়েছে। আসুক। এই জায়গাটা কিন্তু অসাধারণ, ফাটাফাটি একটা জায়গা, বেশ মনোরম, বেশ মনোরম। একটা জুসের পর এসছে একটা গরম গরম চা, চাটা অসাধারণ, মশালা চা। আমি বলবো একবার আপনারা ট্রাই করুন। এত লোভনীয় খাবার, তার মধ্যে সারাদিন প্রায় না খেয়ে, কাজেই দক্ষিণ হস্তের কাজটা সারতে খুব বেশি সময় লাগেনি। এইখান থেকে আমরা বাঁ দিক ধরে যেতে হবে। আমরা বাঁ দিক ধরে যাচ্ছি, আমরা যাব বাঘা বিচ। এইখানে রাস্তাটা 3 দিকে ভাগ হয়ে যায়। আবার সেই সাবেকি পর্তুগিজ কলোনির মধ্যে দিয়ে ঝলমলে আবহাওয়া উপভোগ করতে করতে আমরা অবশেষে এসে পৌঁছলাম বাগা বিচে। আমি তরমুজ খাচ্ছি, রাতুলদা খাচ্ছে পাইনাপেল। এগুলো কত করে? হ্যাঁ, 50 রুপিস, 50 রুপিস করে এগুলো। আচ্ছা, এখন বিচের একটু করুণ অবস্থা, কারণ এই যে বাগা বিচ ওপাশটায় লেখা রয়েছে, কিন্তু বাগার বা পড়ে গেছে, গা রয়েছে।
গা বিচ হয়ে গেছে। এই হচ্ছে গোয়ার প্রসিদ্ধ বাগা বিচ। সমুদ্রে নামা একটু ডিফিকাল্ট, কারণ ওই যে একটু তো সমুদ্র একটু উত্তাল। তবে আমরা অবশ্যই চেষ্টা করব সমুদ্রে নামার, তবে বেশি দূরে আমরা যেতে পারবো না। এবং সমুদ্র স্নান তো নৈবচ, ওইটার জন্য এই সময়টা একেবারেই আদর্শ নয়। তো আমরা স্কুটিটা পার্ক করে বাগা বিচে এগোবো, এখনই এগোবো। বাগা নদী এই জায়গায় এসে আরব সাগরে মিশেছে বলে নাম হলো বাগা বিচ। এখানেও কোস্টাল গার্ডরা ভীষণভাবে অ্যাক্টিভ। ভিড় সামলানো তো আছেই, এছাড়াও পর্যটকদের সুরক্ষা এবং যতটা সম্ভব বিচটিকে পরিষ্কার রাখার আপ্রাণ চেষ্টা করে যান তারা। এখন আমরা এসে গেছি বাগা বিচে। পুরো দীঘা ভাইবস, মানে একদম দীঘাতে এই ধরনের বাজনা, তবে এত জোরে হয় না। এখানে একটু সবাই পার্টি মুডে রয়েছে। যত রাত হবে তত আওয়াজ বাড়বে, তত আলো বাড়বে, লোকজনও বাড়বে। আচ্ছা, এই পাশের এই দিকটা না দেখালেই নয়, অসাধারণ অসাধারণ, দেখবার মতো। সত্যি এমন রোম্যান্টিক সানসেট আগে দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। সত্যি বলতে লোকজন তো ছিলই, তবে ঠিক ভিড় বলা যায় না। আর বিচটা এতটাই ন্যাচারাল যে এইখানে দাঁড়িয়ে আকাশ আর সাগরের এইরকম সুন্দর একটা রঙের খেলা দেখতে মন্দ লাগছিল না। সবচেয়ে চিত্তাকর্ষক যদি কিছু ছিল তা হচ্ছে এই সানসেটটা দেখা। আসলে ভেতরে ভেতরে কিন্তু খুবই ইচ্ছা ছিল সমুদ্র স্নানে, কারণ জল কিন্তু আমাদের বঙ্গোপসাগরের মতন অতটা উত্তাল ছিল না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তবে কোস্টাল গার্ডরা যখন বারণ করছে তখন কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই থাকবে। কাজেই মনের ইচ্ছাটা মনেতেই রয়ে গেল। বেটার লাক নেক্সট টাইম। আচ্ছা, এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ সমুদ্রের জলের তোর এখন অনেক বেশি। এই যে সমুদ্রের জলের তোর অনেক বেশি, অনেকটাই বেশি। দেখতে পেলেন আপনারা আমাদের গোয়ার বিখ্যাত বাগা বিচ। এই বিচটা মানে ভীষণ ভালো লেগেছে আমার, এবং কিছু বলার নেই, মানে এটা একেবারে অন্যরকম একটা ফিলিং। এরকম ঝাঁ চকচকে একটা বিকেল এখানে কাটালাম। আকাশ আর সমুদ্র, এইগুলোর যে এত ফাটাফাটি কম্বিনেশন হতে পারে, এটা মানে গোয়াতে না এলে বোঝা যেত না, মানে আমি বুঝতে পারতাম না। এই জমজমাট ও ঝাঁ চকচকে রাস্তাটা দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি ক্যালাঙ্গুটে বিচের উদ্দেশ্যে। এখন সন্ধ্যে 7টা বাজে, কিন্তু আকাশ ভীষণভাবে পরিষ্কার। আর আমরা এখন এসেছি কালাঙ্গুটে বিচে, তাই তো? এইখানে সারি সারি দোকান, এবং এই দোকানগুলো যে আস্তে আস্তে যাচ্ছে, সোজা যাচ্ছে কালাঙ্গুটে বিচ। এখন ঢুকছি কালাঙ্গুটে বিচে, এই মার্কেটের রাস্তা। কুইন অফ গোয়া বিচ বলে পরিচিত এই বিচটি সোনালী সমুদ্রতট ছাড়াও অসংখ্য সি শ্যাক, লাইভ মিউজিক ও জমজমাট নাইট লাইফের জন্য খুবই জনপ্রিয়। আচ্ছা, এখানে এসে গোয়ায় এসে একটা জিনিস আমি দেখলাম, এইটা প্রথমবার দেখলাম, মানে এটা অসাধারণ। একা একজন লোক, ও একটা বাচ্চা ছেলে। বলে রাখি, বাড়িতে এইসব স্টান্ট করা তো দূর, ভাবাও ভুল। দেখতে দারুণ হলেও ভীষণ বিপজ্জনক, কাজেই খুব সাবধান।
এই সব দেখতে দেখতেই সন্ধে পেরিয়ে রাত হতে চলল, আর আমরা হোমস্টেতে ফেরার তোড়জোড় শুরু করলাম। তো এই ছিল আমাদের গোয়া ভ্রমণের ৪র্থ দিনের ভিডিও। আজ তাহলে এই পর্যন্তই। ও ওই দেখুন, রুমটাই তো দেখানো বাকি, আসুন। এই হলো আমাদের অ্যাপার্টমেন্ট, আর এইখানটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের মতো। এখানটায় টিভি রয়েছে, স্মার্ট টিভি অবশ্যই। এই দিকটায় কিচেন রয়েছে, এ পাশটায় বসে খাবার দাবার জায়গা। এইটা হচ্ছে একটা ফ্রিজ দেওয়া রয়েছে। এই ঘরটায় আমরা এখন কাজ করছি। এই যে আমরা এই পাশ থেকে ঢুকলাম, ঢুকে এই ড্রয়িং রুমের এখান থেকে এই রকম একটা জায়গা। এই দিকে একটা রুম আছে আর এই দিকে একটা রুম আছে, একদম টুইন রুম। আর এই দিকটায় হয়েছে আমাদের ডাইনিং রুম আর কিচেন। এইখানে পুরো চেয়ার টেবিল। তারপর এখানে আমরা আসলে আজকে বৃষ্টি হয়েছে তো ফেরার পথে ভিজে গিয়েছিলাম, তাই জামা কাপড় শুকোতে দেওয়া রয়েছে। এখানে বিছানায় বসে আমরা কিছু এডিটিংয়ের কাজ করছি। পাশে আমরা এনেছি মির্চি পকোড়া, তো মির্চি পকোড়া খাচ্ছিলাম, কিছুটা রাখা রয়েছে। এইখানটায় আয়না রয়েছে, আর ঠিক এ পাশটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে ওয়াশরুমে আলোটা একটু কম, তবে ওয়াশরুমটা বেশ বড় এবং পরিষ্কার। এবার এইখান থেকে খুললেও ঠিক একই রকম একটা ভিউ, একটা জায়গা। এখানে আউটার পার্টটা রয়েছে এসে, আর এই পাশটা হচ্ছে এই পুল এরিয়াটা দেখা যায় দিনের বেলা। এই হচ্ছে আমাদের এখনকার বাসস্থান। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ